আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শ্রাবণী দেবী মায়ের থানের দিকে ভক্তি ভরে তাকিয়ে মাথা নেড়ে সায় জানালো। তারপর আর কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে বাড়ি ফিরে এলো সে। আসার সময় বৃদ্ধ জ্ঞানেশ্বর দেবী মায়ের থান থেকে মন্ত্রপুত লাল গাধা দিয়ে বলে দিল, এটা যার বিপদ তার ডান হাতে পরিয়ে দিতে। সকাল থেকে সমাদ্দার বাড়িতে হইচই পড়ে গেছে। বিশাল খাবার দাবারের আয়োজনে ভরপুর হয়েছে খাবারের টেবিল। আজকের এই বিপুল আয়োজনের উদ্যোক্তা হলো সমাদ্দার বাড়ির মেঝবউ পূর্ণিমা। রীতিমতো যত রকমের দেশি আয়োজন করা যায় সবটুকু করেছে নিপুণ হাতে সেই ভোর থেকে। মনোরমা গতকাল মাথার যন্ত্রণা বাহানা দিয়ে তাড়াতাড়ি বিশ্রাম নিতে চলে গেছিল, দুলাল বাবু তাই। তবে আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে দেশি মোরগের মাংস কষা আর চালের নরম রুটির সাথে খেজুর গুড়ের সন্দেশ দেখে অবাক হয়ে গেল। এ কি কাণ্ড করছেন আপনারা? এত খাবার! ও মাই গড! মনোরমা বেশ ইতস্তত হয়ে কথাগুলো বলতেই পূর্ণিমা এগিয়ে এলো। কি যে বলেন না দিদি ভাই, কোথায় এত খাবার? মাত্রই তো সামান্য। সুলেখা পূর্ণিমার কথা শুনে আড়ালে নীলিমার হাতে চিমটি কাটলো। চোখের ইশারায় তাকে দেখিয়ে মিটিমিটি হাসলো। আসলে কদিন ধরে পূর্ণিমার চাল চলনে সন্দেহে ঠেকছিল, যদিও পূর্ণিমা কথায় কথায় মুখ ফসকে একবার বলেও ফেলেছিল ডাক্তার ছেলেটাকে মনে ধরার কথা, কিন্তু পরবর্তীতে সেদিকে চিড়ে না ভেজায় আবারও নতুন পথ ধরেছে দেখে নীলিমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বুঝলে বর্দি, মেজদি ওনাদের যেভাবে যত্ন আহ্বান করছে মনে হচ্ছে আজকালের মধ্যেই সম্বন্ধ পাকা করে ফেলবে। হলে মন্দ কি, আমাদের বংশ মর্যাদা আর সম্পদ প্রায় তাদের বরাবর। আর বিয়ের মতো সম্পর্ক সবসময় সামনে সামনে হওয়া উচিত বলে আমি মনে করি, নয়তো সে সম্পর্ক কখনো টেকে না, আর না লোক সমাজে মর্যাদা পায়। সুলতা মাথা নেড়ে সায় জানায়। চুপ করে দাঁড়িয়ে ভাবল নিজের মেয়ে ফাল্গুনির কথা। আগামী কয়েক মাস পরই তার বিয়ে। জামের পরিবার থাকে অস্ট্রেলিয়ায়, তারও উচ্চবিত্ত। আসলে এই কথাটা 100% সঠিক। উচ্চবিত্ত ঘরের ছেলেদের উচ্চবিত্ত ঘরের মেয়েদের সাথেই মানায়। আমি হাই প্রেশারের রোগী, তাই সকালবেলায় এত ভারী খাবার খাওয়ার অভ্যাস নেই আমার। প্লিজ খারাপ ভাববেন না, আসলে এই বয়সে এসে শরীর নিয়ে ভাবতে হয়। তাছাড়া এটুকু স্বাস্থ্য সচেতন হওয়া সকলেরই উচিত। কিছু মনে করবেন না, আমি শুধু 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কিটই নেব। বলেই চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক বসলেন দুলাল বাবু। ওদিকে মনোরমা ছেলেকে দেখার জন্য ছটফট করছে মনে মনে। এই মুহূর্তে একটু এসব লোভনীয় খাবার একটু খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ আগে খবর পেয়েছিল অভি হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিজের কোয়ার্টারে ফিরে আসছে। ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে নিজের চোখে না দেখলে উতলা মন কিছুতেই শান্ত হচ্ছে না। দিদি ভাই, আপনিও কি দাদার মতো শুধু চাটুকু খাবেন? পূর্ণিমার অন্ধকার মুখখানা দেখে মনোরমা আর বিশেষ অমত করতে পারল না, তাই না চাইতেও একটা রুটি নিয়ে কোনো রকম একটুখানি মুখে দিল। সকালবেলার খাবারের পালা শেষ হতেই যখন অভির বাড়ির পথে রওনা দিতে চাইল, ঠিক সেই সময়ে নীলিমা আর পূর্ণিমা ওদের সাথে পিয়ালি আর ফাল্গুনিকে পাঠিয়ে দিল বুদ্ধি করে, যাতে পিয়ালিকে মনোরমার মনে ধরে। পূর্ণিমা মেয়ের অনুভূতি গতকাল রাতেই জেনেছে, তার যাওয়ার সময় মেয়ের কানে কানে বলে দিল, বেশি ছটফট করতে যাবি না, শান্তশিষ্ট হয়ে থাকবে ওনাদের সাথে সাথে। পিয়ালি মুচকি হেসে লাফিও মা বলে জড়িয়ে ধরে বেরিয়ে গেল। অভি হাসপাতাল থেকে বাড়ি না ফিরে সরাসরি এলো তুফানগঞ্জ থানায়। প্রথমে বিগত 2 দিনের তদন্তের রিপোর্ট নিয়ে বেশ ঘাটাঘাটি করল, তবে হামলাকারীদের কাউকে চিহ্নিত করতে না পারে বিরক্তিতে দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করলো। তোর কি মনে হয় ওই প্রণয় ছেলেটার এত ক্ষমতা আছে এত বড় একটা হামলা চালানোর? অভি নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কপালে 2 হাতের তর্জনী দুটো একত্রে মিশিয়ে কপাল ঠেকিয়ে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস এই এলাকার সমস্ত সন্ত্রাসীদের একমাত্র মাথা হলো সম্রাট মহাপাত্র। তাকে ইন্ধন যোগাচ্ছে তার এমএলএ বাপ তারক মহাপাত্র। এছাড়াও আছে ঠিকাদার অনন্ত নিয়োগী, সাধন নায়েক আর গোবর্ধন মাহাতো। তাছাড়া আছে চিরাগ দত্তর মতো ধূর্ত লোক। আর এদের মাথার ওপর যে আছে সে কিন্তু বসে বসে আড়ালে থেকে চাল চালছে আর নিশ্চিন্তে মধু খাচ্ছে। তার কথা তো ভুলে গেলে চলবে না। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি হবে? এমন সময় হঠাৎ অভির হাত ঘড়িতে একটা রেড অ্যালার্ট টুট টুট করে বেজে উঠল।
অভি সেদিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, মনে হচ্ছে আমার পার্সোনাল জিনিসে আবারও কেউ হাত দিয়েছে। লেটস গো ফাস্ট। ঝড়ের গতিতে গাড়ি ছুটে মিমিত্তির ভিলায় এসে পৌঁছাল অভিদের গাড়ি। অভি বেপরোয়াভাবে দরজা খুলে ছুটে বেরিয়ে দৌড়ে এগিয়ে চলো। বাপিও দৌড়ালো পিছু পিছু। কিছুক্ষণ আগের ঘটনা। অমিত গতকাল রাতে বাড়ি ফিরে কাজের ছেলেটাকে বলেছিল সকালে আসতে। সে আসতেই অমিত রওনা দিয়েছিল থানার দিকে। ওদিকে অমিত বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মনোরমা ওরা উপস্থিত হলো সজলদের বাড়িতে। বসার ঘরে মনোরমা আর দুলালবাবুর সাথে সৌজন্য সাক্ষাতের পর বেশ গল্পে মাতোরা হয়ে গেছিল রেখা আর সুখদেব বাবু। মনোরমা আর দুলাল বাবুর পরিচয় পেয়ে রেখা আর সুখদেব বাবু সকাল সকাল অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। সূর্যকে পেয়ে ওর ফটফটে কথাগুলো শুনে ফাল্গুনী অন্তরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে সেই ফাঁকে গুটি গুটি পায়ে উপরে উঠে এলো পিয়ালি। অভিদের অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখে চুপচাপ ঢুকে পড়ল ভিতরে। রান্নার ছেলেটা তখন ঘর পরিষ্কার করতে ব্যস্ত ছিল। পিয়ালি তার দিকে তীক্ষ্ণ চোখে এক পলক তাকিয়ে বলল, তোমাদের অফিসারের রুমটা কোন দিকে? ছেলেটা পিয়ালির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আঙ্গুল তুলে ইশারায় জানালো ওই দিকে। পিয়ালি অভির ঘরে ঢুকে লক খোলা রেখে দরজা লাগিয়ে দিল। মনের আনন্দে আত্মহারা হয়ে অভির জিনিসগুলো একটু একটু করে ছুঁয়ে দিতে লাগলো। তারপর একসময় ওর নজর গেল অভির আলমারির দিকে। আলমারির পাল্লাটা খুলে ভেতরের জিনিসে হাত বুলিয়ে দিতেই সেখানে কাপড়ের ভাঁজে লুকানো গোপন জিনিসটার উপর হাতের স্পর্শ ছুঁয়ে গেল। আর ঠিক তখনই সেন্সর তার নিজের দায়িত্ব খুব সুন্দর করে পালন করে সেই খবরটি পৌঁছে দিল তার মালিকের কাছে। বর্তমানে অভি হন্তদন্ত হয়ে বসার ঘরে ঢুকতেই বাবা মাকে বসা দেখে প্রথমে খানিক চমকালো। তবে ঘড়ির কাঁটায় বিপিন শব্দ ক্রমাগত হতে থাকে সেখানে না থেমে ছুটে চলে গেল নিজের ঘরে। ঝড়ের গতিতে দরজাখানা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়ালো। দেখলো পিয়ালি আলমারি খুলে তার টি শার্ট বের করে নাকে মুখে বোলাচ্ছে। ব্যাস, অভিকে আর পাইকে। এক ঝটকায় পিয়ালির হাত ধরে ঘর থেকে টানতে টানতে বাইরে বের করে এনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, এই নিয়ে পরপর দুইবার তুমি বিনা অনুমতিতে আমার জিনিস স্পর্শ করেছো মেয়ে। প্রথমবার ভুল বলে ক্ষমা করলেও দ্বিতীয়বার এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করব না। শুধুমাত্র ভম্বরের বোন আর সমাদ্দার বাড়ির মেয়ে বলে তাদের সম্মানের কথা ভেবে আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তাই নিজের ভালো চাও তো এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর কখনো এখানে আসবে না, আর না আমার জিনিস ছোঁয়ার চেষ্টা করবে। নাও গেট লস্ট। অভির হুঙ্কারে ততক্ষণে নিচ থেকে সকলে ছুটে সেখানে জড়ো হয়েছে। ফাল্গুনী তাড়াতাড়ি হাত ধরে টেনে ওঠালো পিয়ালিকে। লজ্জায় অপমানে তার মাথা কাটা যাচ্ছে। বাড়িতে মেজমার বাড়াবাড়ি আর এখানে তার মেয়ের বেয়াদবি আর যেন নেওয়া যাচ্ছে না। ফাল্গুনী বিরক্তি নিয়ে পিয়ালির দিকে তাকিয়ে সরি দাদা বলে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল বাইরে। ওদিকে অভিও তেমন কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাপি বাকিদের জিজ্ঞাসু দৃষ্টিতে উদ্দেশ্য পিয়ালির এই মুহূর্তে করা কাণ্ড কারখানা সব কিছু বর্ণনা করে বলতেই সবাই ব্যাপারটা এখানেই শেষ করে বাইরে বেরিয়ে এলো। অভি ভেতর থেকে দরজা আটকে আলমারির সেই কাঙ্ক্ষিত জিনিসটা জামা কাপড়ের আড়াল থেকে বের করে তাতে পাসওয়ার্ড টাইপ করলো। সাথে সাথে সেটা ওপেন হতে ভেতর থেকে একটা গোলাপি কভারে মোড়ানো ফাইল বের করে আনলো। ফাইলের উপরে হাত বুলিয়ে সেটা খুলতেই একটা তরুণীর হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল একটা পোস্টকার্ড সাইজের প্রতিচ্ছবিতে, যার নিচে রাখা একটি সার্টিফিকেটের উপর বড় বড় করে লেখা শান্তা মুন্ডা, ওয়াইফ অফ নিরঞ্জন মুন্ডা। 1.5 বছর আগের কথা, মিরাজগড়, ছত্तीसगढ़। सर जी, कुछ खबर से पता चला है मिराजगढ़ के जंगल में आज कुछ चिड़िया गुटरगु करने वाला है। पकड़ने चले क्या? এসআই গণপত শিন্ডে মুখের ভেতর আস্থা পিঠা খান পুড়ে চিবোতে চিবোতে মুচকি হেসে বলল, अरे शर्मा जी, आप ऐसे छटपट काहे हो रहे हैं? पहले बोलो साहेब जी के तो आने दीजिए। এরই মধ্যে বড় বড় হুঁকা ছিঁড়ে কালো রঙের চকচকে স্করপিও খানা থানায় বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই উপস্থিত সকলে তটস্থ হয়ে দাঁড়ালো। কালো গাড়ির সামনে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ব্যস্ত পায়ে এক লম্বা চড়া সুটাম দেহের শ্যাম সুন্দর পুরুষ বেরিয়ে আসতেই হেড কনস্টেবল পবন শর্মা আর এসআই গণপত শিন্ডে তাড়াতাড়ি
খাকি ক্যাপ খানা মাথায় পরে শীত দ্বারা সোজা করে দাঁড়ালো। गुड मॉर्निंग सर जी, सुप्रभात सर जी। চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে ভেসে আসা সাদর সম্ভাষণগুলোকে দক্ষতার সাথে ডান হাতে নেড়ে ইশারায় জবাব দিয়ে থানার ভেতরে প্রবেশ করলো আইপিএস অফিসার ও বিজ্ঞান বোস। সজোরে টিং টিং করে বেল বাজতেই মুখের ভেতর সদ্য পোড়া মিঠা পান খানা তাড়াহুড়ো করে গিলে নিয়ে চোখের পলকে ছুটে এলো গণপত শিন্ডে। जी सर जी। অফিস কক্ষের মাঝে রাখা বড় টেবিলের এক কোণে এক পায়ে ভর দিয়ে বসা তেজদীপ্ত যুবকটা হাতের মুঠোয় রুবিস কিউবখানা মোড়াতে মোড়াতে বলল, गणपत जी आज नाश्ता करके आए या? ना ना सर जी, एकदम करके आए हैं। বলেই শিন্ডে ভয়ে মুখখানা কুচকে তাকালো অফিসারের দিকে। চোখে মুখে তার বিস্ময় ঠিকরে বেরোচ্ছে, কারণ কয়েক মাস আগে আসা কাজ পাগল এই নবাগত অফিসারের মুখে আজ পর্যন্ত মজা করা তো দূর, হাসতে পর্যন্ত দেখা যায়নি। সেই মানুষটার মুখে আজ হঠাৎ এই ধরনের প্রশ্ন। क्या बात, जाइए जाइए, जाके तैयारी कीजिए, आज बहुत दिन बाद शिकार पे जाएंगे। सुना है कुछ नया चिड़िया आने वाला है मिराजगढ़ के जंगल में। বলেই চোখ নিমিষে রুবিস কিউবের সব রঙগুলো মিশিয়ে দিতেই শিন্ডে চমকে তাকালো এত তাড়াতাড়ি কিউবগুলো মিলে যেতে দেখে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মগজটাও নড়ে উঠল আজকের অভিযান সম্পর্কে বুঝতে পেরে। তারপর গলার কাছে আটকে রাখা শ্বাসটা টেনে ছেড়ে দিয়ে জি স্যার জি বলেই বেরিয়ে গেল বাইরে। মিরাজগড়ের জঙ্গল বিকাল হতে আধারে ডুবে যায়, তাতে শীতের ছোটবেলা। রাত বাড়তেই আজ যেন আরও ঘন আধারে ঢল নেমেছে জঙ্গল জুড়ে। রাত তখন প্রায় 1:30টার কাছাকাছি হবে। একদল কালো ছায়া পাথুরে মাটির উপর বিছিয়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে মচমচ শব্দ তুলে হাঁটছে। পরনে ফুল প্যান্ট, ফুল হাতা শার্ট, পায়ে ভারী ক্যাম্বার্ড বুটস, মাথায় পেঁচানো চাদর দিয়ে মুখ ঢাকা, ভারী রাইফেল ঘাড়ি তুলে এগিয়ে চলছে জঙ্গলের গহীনে। একদল শিকারী বেশ অনেকক্ষণ ধরে নতুন পাখির আগমনের অপেক্ষায় জাল পেতে বসেছিল জঙ্গলের ভেতর ছড়িয়ে। এসিপি ও বিজ্ঞান বোসের হাতে ফুললি লোডেড বেরোটা, পায়ের জুতোয় গোজা রয়েছে আরেকটা, কোমরে বাঁধা হোলিস্টারে লোডেড ম্যাগাজিন, চোখে নাইট ভিশন চশমা, বুকে বাঁধা বুলেট প্রুফ জ্যাকেট। খানার কালচে রংটা আধারের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। একই রকমভাবে জঙ্গলে ছড়িয়ে ছিটে রয়েছে আরও 15 জন। অপেক্ষার প্রহর গুনছে প্রায় 3.5 ঘন্টা ধরে। তবে তাদের অপেক্ষার অমকবালা অবসান করে কাউকেই আসতে না দেখে বিরক্ত শিন্ডে কানের এয়ারপিসে কানেক্টেড হওয়া অপর পাশের সম্মানীয় মানুষটাকে বলে উঠল, और कितना देर करना होगा? शिंदे जी, लगता है आपको फिर से भूख लगी है। एक काम कीजिए, आप घर जाइए, जाके आराम कीजिए। नेक्स्ट टाइम आप मेरे साथ नहीं आएंगे। ফোনের ওপাশে থাকা মানুষটার থেকে আসা এমন ঝড় হওয়ার মতো রাগী জবাব মিলতেই শিন্ডের দেহে মনে জমা ক্লান্তি যেন হুড়মুড় করে ছুটে পালালো। সাথে সাথে নাকে খড়দার মতো করে বলে উঠল, नहीं नहीं सर जी, मैं बिल्कुल ठीक हूँ। वो तो मैं ऐसे ही। Shut up, no more talk. Your nonsense word is distracting me. শিন্ডে ঝাড়ি খেয়ে চুপ করে যাওয়া মাত্রই খানিক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা হেড কনস্টেবল পবন শর্মা কনফারেন্স লাইনে এসআইকে ঝাড় খেতে শুনে ঘুটঘুট করে হেসে উঠল। এসিপি ও বিজ্ঞান বস তাকেও উদ্দেশ্য করে দুটো কাছে গালি ব্যবহার করতে বাকিরা চুপ হয়ে গেল নিঃশব্দে। ঠিক তখনই নাইট ভিশন গ্লাসে ধরা পড়ল চোখের পর্দায় প্রায় 150 মিটার বা তারও বেশি দূরত্বে ভেসে উঠল কিছু সবুজ রঙের মানব অবয়। সাথে সাথেই প্রত্যেকের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখরভাবে সজাগ হয়ে উঠল। এসিপি ও বিজ্ঞান বস কানের এয়ারপিসের সকলকে সতর্ক বাণী ঘোষণা করে বলে উঠল, All of you guys ready? সাথে সাথে সব দিক থেকে জবাব এলো, ইয়েস স্যার। Okay, then take a long breath. Take position, hold your arms tight, and then attack. বলার সাথে সাথে এই গুলির তুমুল বর্ষণ হতে হতে চতুর্দিক থেকে ছুটে এলো মারমুখী আর্মড ফোর্স। মাছ যেমন জাল ফেলে
মাছ তোলে, ঠিক তেমনি সন্ত্রাসী দলটাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল আচমকা নিজেদের। এভাবে চতুর্দিক থেকে ঘেরাটোপে আটকে পড়তে দেখে হতবিহ্বল সন্ত্রাসী দল রাইফেল তুলে নেয় হাতে, কিন্তু সেটা চালানো আর সম্ভব হয় না, কারণ ততক্ষণে বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা কার্তুজগুলো শরীরে বিভিন্ন অংশ গেঁথে গিয়ে রাইফেল তোলার শক্তি হারিয়ে গেছে। প্রায় 8 মিনিটের অপারেশন, তাতেই সমস্ত আর্মড ফোর্সের সদস্যদের অক্ষত রেখে গ্রেপ্তার করা হলো আহত সন্ত্রাসীদের 8 জনের দলকে। এই সন্ত্রাসী দলটা বিগত কয়েক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন এলাকায়। মূলত সাধারণ মানুষের মেরে ধরে তাদের থেকে টাকা পয়সা দাগাটি করাই ছিল এদের কাজ। এমনকি কোনো কোনো জায়গায় নারীর সম্মানহানির কাজও এ পর্যন্ত করতে শোনা গেছিল। আছে সন্ত্রাসী দলটাকে পায়ের তলায় পিষে দিল আইপিএস অফিসার অভিজ্ঞান বোসের স্পেশাল টিম। জয়ার সাফল্যকে একসাথে নিয়ে গোটা টিম যখন মিরাজগড় থানায় পৌঁছালো তখন প্রায় ভোর। এসিপি অভিজ্ঞান বোস থানার দরকারি কিছু কাজ সম্পূর্ণ করে নিজের কোয়ার্টারে ফিরে বিছানায় গা এলিয়ে দিতে ফোনটা পকেটে ভাইব্রেট করে উঠল। তখন সবেমাত্র চোখটা বুজে এসেছিল তার ক্লান্তিতে, কিন্তু ফোনের জন্য পুনরায় চোখ খুলে তাকালো। আস্তে ধীরে ফোনটা পকেট থেকে বের করে আনতে আনতেই কল কেটে গেল। অভি ফোনের কল লগ বের করতে নিলেই আবারও শব্দ করে বেজে উঠল তার ফোন। একটা আননোন নাম্বার থেকে পরপর 2 বার কল আসেই অভির কপালে চিন্তায় ভাঁজ পড়ল। তাই কিছু সাবধানতা অবলম্বন করে সাথে সাথেই রিসিভ করলো। ফোনে কল রেকর্ডিং অন হতেই ওপাশ থেকে ভেসে এলো হ্যালো, একটা মিষ্টি নারী কণ্ঠ। অভি ধ্যান দিয়ে শুনল, অথচ জবাব দিল না। ফিরতির জবাব না পেয়ে সেই নারী কণ্ঠের অধিকারিণী আবারও বলে উঠল, হ্যালো, এটা কি অভিজ্ঞান বোস স্যারের নাম্বার? স্পষ্ট বাংলা ভাষা শুনে অভি বেশ চমকালো। তবু বেশ কিছুক্ষণ চুপ করে থেকে রয়ে শুয়ে জবাব দিল, হ্যাঁ বলছি, বলুন। স্যার, আমি শান্তা মুন্ডা, কনস্টেবল নিরঞ্জন মুন্ডার ওয়াইফ। আপনি কি নিরঞ্জন মুন্ডাকে চিনতে পেরেছেন স্যার? নিরঞ্জন মুন্ডা নামটা শোনা মাত্রই অভির সারাত ধরে জেগে একটা ভয়ানক মিশন শেষ করার গ্লানি মরতেই হুড়মুড় করে ছুটে পালালো। তার মনে পড়ে প্রায় কয়েক বছর আগে সেই দগদগে ধূসর স্মৃতি, সাথে 2 বেনি বাঁধা আবজা একখানা মুখ, ঝাঁকঝাঁক কান্নার শব্দ, এক বৃদ্ধ বাবা মায়ের আকুতি ভরা কণ্ঠ, এক বাচ্চা মেয়ের স্বামী হারানোর বুক ফাটা প্রলাপ। অভির চোখ বুঝে এলো অপরাধ বোধের গ্লানিতে। সেদিন যদি ওই মেয়েটাকে বাড়ি পৌঁছে দিতে নিরঞ্জনকে না পাঠাতো, তাহলে সে হয়তো আজ বেঁচে থাকতো। তার বাবা মেয়ের বুক খালি হতো না। ওই বাচ্চা মেয়েটার শীতের সিঁদুর 2 চোখে ভরা স্বপ্ন কিছুই হারিয়ে যেত না। অভি উচ্চা টোনে লাফাতে থাকা হৃদয়খানা বাম হাতে খামচে ধরে কোনো মতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, অতঃপর বলল, হ্যাঁ আমি তোমাকেও চিনতে পেরেছি। বলো কি দরকারে ফোন করেছো? আমি তোমাকে সব দিক থেকে হেল্প করব। স্যার, আমার পরম সৌভাগ্য আপনি ভুলে যাননি। এসব কি বলছো তুমি বোন? আমি কখনোই তোমাদের আর নিরঞ্জনকে ভুলতে পারবো না। তোমরা আমার স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যদি কোনোদিন স্মৃতি ভ্রষ্ট হই, সেদিন ছাড়া তোমাদের ভোলা অসম্ভব। ধন্যবাদ স্যার, আপনি আমাদের মতো এত নগণ্য মানুষদের আপনার মনে এতটা জায়গা দিয়েছেন। বলছি কি স্যার, আপনি কলকাতা কবে ফিরবেন? আসলে আপনাকে কিছু জরুরি কথা বলার ছিল। আমার ফিরতে মেবি দেরি হতে পারে। তুমি বলো কি বলবে? স্যার, ব্যাপারটা নিরঞ্জনের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। শান্তার কথা শোনা মাত্রই অভির কপালে আবারও চিন্তার ভাঁজ দৃঢ় হলো। প্রায় 3 বছর আগের কথা। তদন্তে সেদিন প্রমাণ হয়েছিল নিরঞ্জন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে অভি বলল, মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আপনি তো জানেনই নিরঞ্জন মারা যাওয়ার পর ওর চাকরিটা আমার নামে অ্যালট হয়। তো আমি গত বছর জয়েন করি, পোস্টিং হয় পলাশপুর থানায়, মানে যে থানার আন্ডারে ওর কেসটা ছিল। এখানে কাজ করার দরুন আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি, যেমন সেখানেও তার আশেপাশে এলাকায় চলতে থাকা কিছু নিষিদ্ধ নেশাকর দ্রব্যের রমরমে ব্যবসা, যেমন চরস, ভাং, গাঁজা, এমনকি বিদেশি ড্রাগস মানে কোকুইন, ব্যানজোস, ক্যানবিস, এরকম আরও অনেক। জঙ্গল থেকে শাল, সেগুন জাতীয় দামি কাঠের চোরাই চালানের ব্যবসাও। এছাড়াও টাকা আর নেশার জিনিসের লোভ দেখিয়ে আদিবাসীদের একাংশকে দিয়ে নানান অসামাজিক কাজও করানো হয়। চলে নির্বিচারে বোমা আর অবৈধ অস্ত্র তৈরির কাজও। এইসব কিছুই কিন্তু হয় আইনের চোখের সামনে, অথচ দায়িত্ব থাকা আইনের রক্ষেরা কিছু টাকার লোভে সব কিছু দেখেও চোখ বন্ধ করে রাখে। স্যার, আমি নিরঞ্জন বেঁচে থাকতে ওর মুখ থেকে শুনেছিলাম
এইরকম কিছু র্যাকেটের সম্পর্কে। তাই জয়েন্ট হবার পর থেকেই কাজের ফাঁকে নিজের মতো ইনভেস্টিগেশন করতে থাকি। একদিন পুরনো কিছু ফাইলের মধ্যে নিরঞ্জনের ফাইলটা খুঁজে পেতেই আমি সেটা সবার চোখে ফাঁকি দিয়ে বাড়িতে এনে দেখি। তখনই মূলত আমার মনে খটকা লাগে। আসলে ভীষণ আশ্চর্য লাগে ওর ফোনের লাস্ট লোকেশন দেখে। যেখানে কেস ডায়েরিতে লেখা ছিল ওর ফোনের লাস্ট লোকেশন নাকি সড়কের উপর ছিল, অর্থাৎ ওর অ্যাক্সিডেন্টের স্পটে, অথচ ফোনটা পাওয়া গেছিল জঙ্গলের ভেতরে। তারপর আরও একটা ব্যাপার স্যার, নিরঞ্জনের মৃত্যুর নাকি হয়েছিল প্রায় বেলা 11টা থেকে 12টার মধ্যে। তাহলে সকালে বেরিয়ে এতক্ষণ কোথায় ছিল সে? আমি স্যার সাধারণ মানুষ, ফোনের লোকেশনে কোথায় কোথায় ছিল আমি খোঁজ লাগাতে পারছি না। আপনি যদি আমার এই ব্যাপারটা একটু সাহায্য করতেন। ওয়েট জাস্ট আ সেকেন্ড, কি বললে তুমি? ওর ফোন কোথায় পাওয়া গেছে? জঙ্গলের ভেতরে? এটা কিভাবে সম্ভব? আমি ওর অ্যাক্সিডেন্ট স্পটে গিয়েছিলাম, ওর ফোনটা আমি নিজের চোখে দেখেছি। স্যার, আপনার কি মনে আছে ও কোন মডেলের ফোন ব্যবহার করতো? এই প্রশ্নের উত্তরে অভি সত্যি কিছু বলতে পারল না। শান্তা বলল, স্যার, সেবার আমাদের বিয়ের প্রথম পরব ছিল, তাই শখ করে দুজনে মিলে একটা দামি ফোন কিনেছিলাম। সেদিন ওর কাছে সেই ফোনটাই ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট স্পটে যে ফোনটা পাওয়া যায় সেটা ওই ফোনটা ছিল না। দাঁড়ান স্যার, আমি আপনাকে দুটো ফোনের ছবিই পাঠাচ্ছি। নিরঞ্জনের ফোন সম্পর্কে এমন একটা আশ্চর্যজনক কথা শুনে রীতিমতো চমক লেগে গেল অভির মনে। বলল, তুমি কি করে জানলে ওর ফোনটা পরে জঙ্গলে পাওয়া গেছে? শান্তা ছবি দুটো পাঠিয়ে বলল, স্যার, সে অনেক কথা বলে বলতে আরম্ভ করলো। ও মারা যাওয়ার পর থানা থেকে ওর ব্যবহার করা জিনিসগুলো আমাকে যখন ফেরত দেওয়া হয়, আমি ফোনটা দেখেই চিনতে পারি ওটা সেই ফোনটা না, এবং সাথে সাথেই ক্লেম করি। কিন্তু ততদিনে ওর কেসটা অ্যাক্সিডেন্টাল কেস বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তবু আমি অনেক চেষ্টা করে হায়ার অথরিটিতে জানাই। তারপর ওই থানায় ওসি এক প্রকার চাপে পড়ে প্রায় সপ্তাহ পর আমাকে থানায় ডেকে পাঠায়। একটা ভাঙা স্ক্রিনে ফাটা ফোন আমার সামনে এনে বলে দেখাতো, এটা তোমার হাজবেন্ডের ফোন কিনা? স্যার, আমি ওটা দেখেই চিনতে পারি এটা সেই নতুন ফোনটা, কিন্তু এমনভাবে ভাঙা হয়েছে মনে হচ্ছে যেন জোর করে ভারী কিছু দিয়ে ফোনের ওপর আঘাত করা হয়েছে। আমি যখন ওনার কাছে জিজ্ঞাসা করি এটা ওনার, কোথায় পেলেন ওনারা, জবাবে বলেছিল ফোনটা আশেপাশে জঙ্গলে পড়েছিল, ওনাদের তদন্ত করার সময় নাকি চোখে পড়েনি। জানেন স্যার, আমি না ভীষণ 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 অবাক হয়ে গেছিলাম ওদের কথা শুনে। মনের জোরদার খটকা লেগেছিল ওদের তদন্ত করার পদ্ধতি দেখে। আপনি বুঝতে পারছেন স্যার ঠিক কতটা অবহেলায় এই তদন্তটা করা হয়েছিল? কিন্তু আমি সেদিন কিচ্ছু বলতে পারিনি। একে স্বামী হারিয়ে আমার অবস্থা ছিল না মরে বেঁচে থাকার মতো, তাতে সমাজের মানুষ তখন আমাকে কলঙ্কে দিতে ব্যস্ত। নিরঞ্জনের মা আর আত্মীয়রা যায় দিন আমার বাপের বাড়ি এসে গালমন্দ করে যাচ্ছিল, রাক্ষসী কালনাগিনী এসব বলে। সারাক্ষণ মনে হতো মরে গেলে বোধহয় বেঁচে যাব। নিরঞ্জনের মৃত্যু তদন্ত নিয়ে মনের মাঝে হাজার হাজার প্রশ্নের উন্মোচন হলেও সেই প্রশ্নের জবাব খোঁজার মতো মানসিক অবস্থা আমার ছিল না। তাই ওর চাকরিটা আমার নামে অ্যালার্ট হয়ে যেতেই আমি আমার বাকি পড়াশোনা শেষ করে ট্রেনিং কমপ্লিট করতে করতে কেটে যায় 2 বছর। ততদিনে আমি অনেকটা সামলে গেছি। মনের মাঝে তখন অদম্য ইচ্ছারা জেগে উঠেছে নিরঞ্জনের মৃত্যুর আসল কারণ খুঁজতে। কারণ সেদিনের পর থেকে আমার মনে হচ্ছিল নিরঞ্জন হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, হয়তো তাকে খুন করা হয়েছে। তারপর জয়েন করে আমি ভীষণ গোপনে বিগত কয়েক মাস ধরেই নিজের মতো করে ইনভেস্টিগেশন করে যাচ্ছি। স্যার, আমি নিজের মতো করে যেটুকু পারছি প্রমাণ জোগাড় করছি, কিন্তু নিরঞ্জনের মৃত্যুর মূল কারণ জানতে হলে সেদিন ফোনের লোকেশন ঠিক কোথায় কোথায় ছিল সেটা আমাকে জানতেই হবে। ব্যাস, আপনি আমাকে এইটুকু সাহায্য করুন, আর কিছু লাগবে না। শোনো শান্তা, তুমি মনে হয় একটু বেশি ভাবছো ব্যাপারটাকে নিয়ে। তবুও তোমার কথাগুলো যদি সত্যি হয় তবে আমার মনে হয় তোমার এভাবে একা একা তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। এতে তোমার লাইফ রিস্ক হতে পারে। স্যার, আপনি বলতে চাইছেন আমি যেন তদন্তটা এখানেই থামিয়ে দিই যাতে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি? মাফ করবেন স্যার, অন্তত আপনার কাছে আমি এই কথা আশা করিনি। নিরঞ্জন আর আমার সম্পর্কটা ঠিক কেমন ছিল আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে এটুকু জেনে রাখুন, ও মারা যাওয়ার সাথে সাথে আমার বেঁচে থাকার ইচ্ছেটাও মরে গেছে বলতে গেলে। তাই নতুন করে আর মৃত্যুর ভয় লাগছে না। যাই হোক স্যার, আমি এই তদন্ত কিছুতেই স্থগিত করছি না। যেভাবেই হোক এর কিনারা আমি করবই করব। ক্ষমা করবেন না এই সাজ সকালে বিরক্ত করার জন্য। রাখছি। বলে ফোনটা কেটে দিতেই অভি ফুস করে একটা দম চালো। তারপর হোয়াটসঅ্যাপ বাইর করে শান্তার পাঠানো ছবি দুটো ভালো করে দেখলো। আসলে
ফোন দুটো আলাদা এবং দেখে বোঝা যাচ্ছে একটা পুরনো আর একটা নতুন, তবে ভাঙ্গা। অভি মনে মনে ভীষণ অবাক হলো শান্তার এত নিখুঁতভাবে ইনভেস্টিগেশন করার দক্ষতা দেখে। তারপর কিছু সময় ব্যাপারটাকে নিয়ে ভেবে শান্তাকে কল ব্যাক করলো। ওপাশ থেকে রিসিভ হতেই অভি বলল, সরি শান্তা, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আই রেসপেক্ট ইউর ফিলিংস ফর নিরঞ্জন, but I can't help you until the case is reopened. It's not usually a matter of law. It's a police matter. Cases are actively investigated until all responsible lines of inquiry are exhausted. কেসটা বন্ধ হয়ে গেছে, তাও প্রায় 2 বছরের বেশি হতে চলল। এই মুহূর্তে কেসটাকে যদি নাড়াচাড়া করি, তাহলে হায়ার অথরিটি থেকে পারমিশন না নেওয়া পর্যন্ত কোনোভাবেই এতগুলো দিন আগের তথ্য বার করা সম্ভব হবে না। তাই অ্যাগেইন সরি বোন। শান্তা কিছুক্ষণ চুপ করে রইল। বোঝা গেল এতগুলো দিন ধরে মনের মাঝে তিল তিল করে জমানো আশাটাকে এভাবে শেষ হয়ে যাবে বুঝতে পেরে মেনে নিতে অসুবিধা হচ্ছে। অভি আবার বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো শান্তা। যেদিন এই গরমিলটাকে বুঝতে পেরেছিলে, সেদিনই যদি আমাকে জানাতে, আমি সত্যি নিরঞ্জনের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করতে পারতাম। কিন্তু আজ এই তদন্ত করার চেষ্টা একদম বৃথা। তাই অভির কথা শেষ হওয়ার আগে ফোন কেটে দিল শান্তা। অভি পুনরায় ফোনের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে একটা ভেবে ফোন লাগালো এক পরিচিতের নাম্বারে। বেশ অনেকক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। কেউ একজন বড্ড আলসে গলায় বলল, হ্যালো। অভি তড়িৎ চঞ্চল কণ্ঠে বলল, হ্যালো বাপি, আমাকে একটা হেল্প করতে পারবি? তোকে একটা ফোন নম্বর দেবো, সেটা চেক করে জানাতে পারবি বিগত 2 বছর আগে একটা নির্দিষ্ট তারিখে ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত ওই নম্বরের লোকেশনটা কোথায় ছিল? দূর শালা, শালা তোদের মতো হারামি বন্ধুদের জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। জাস্ট একটুখানি আগে হাসপাতাল থেকে ফিরলাম, 1 ঘন্টা হয় নাই শুয়েছি, তার মধ্যে আবার তোর তলব। উফ, জীবনটা আমার তোদের জ্বালায় দফা রফা হয়ে গেল। হাসপাতালে? কার কি হয়েছে? কাকু কাকিমা ঠিক আছে তো? অভির উদ্বিগ্নতা দেখে বাপির বাকি ঘুমটুকু ছুটে গেল। আড়মোড়া ভেঙে বিছানায় বসতে বসতে বলল, রিল্যাক্স করে কিচ্ছু হয়নি, তবে একটা গুড নিউজ আছে। গুড নিউজ? ফাইনালি তুই কাকা হয়ে গেছিস। সুমনা আর অমিতের মেয়ে হয়েছে ভোর 4টায়। বস, আমাদের গ্রুপের প্রথম কাপল আর প্রথম প্যারেন্ট অমিত আর সুমনা। ভাবতেই কেমন অন্যরকম লাগছে, তাই না? অমিতের মেয়ে হয়েছে শুনে অভি যেন মুহূর্তের মধ্যেই বাখারা হয়ে গেল। আনন্দে আপ্লুত হয়ে বলল, ও মাই গড, আই কান্ট বিলিভ ইট। সুমনা আর অমিতের মেয়ে হয়েছে? ও, আমি জাস্ট ভাবতেই পারছি না। আচ্ছা, সুমনা কেমন আছে রে? আর নিউ বর্ন বেবি? হ্যাঁ বাবা, দুজনই সুস্থ আছে, তবে সুমনা কোয়াইট উইক। অ্যাকচুয়ালি ওর হাই থাইরয়েডের সমস্যা, তাতে এনিমিয়ার রোগী। ডক্টর বারবার সি সেকশনের পরামর্শ দিলেও ও রাজি হয়নি। বুঝিসই তো, মেয়ে মানুষ, তার উপরে তার ছেঁড়া। তাছাড়া সুমনা কেমন অবাধ্য জানিসই তো। অমিত ডাক্তার ওর বাবা মা সবার বারণ উপেক্ষা করেই এক প্রকার জোর করে নর্মাল ডেলিভারি করিয়েছে। তার উপর অনেক ব্লাড লস হয়েছে, বাট এই মুহূর্তে সুস্থ। ডক্টর বলেছে কয়েকদিন রেস্টে নিলেই ঠিক হয়ে যাবে। তারপর বল, কি যেন বলছিলি? অভির পুনরায় কথাটা বলতে বাপি ধ্যান দিয়ে শুনল। তারপর ভেবে বলল, এটা রুলস মেনে করলে অনেক ঝামেলা হবে। সেই সাথে যারা এই ব্যাপারটার সাথে জড়িত তারাও অ্যালার্ট হয়ে যাবে। মেয়েটার জীবনহানি, সম্মানহানি, অনেক কিছু হতে পারে। তবে আরেকটা উপায় আছে, তা হলো সিস্টেম হ্যাক করে তথ্য চুরি করা। তাহলে তুই ওটা করে দেখ পারিস কিনা। ওকে, আই উইল ট্রাই। আমাকে নম্বরটা পাঠিয়ে দিস এক সময়। এবার দয়া করে রাখ, আমি ঘুমাবো। বলেই বাপি লম্বা হাই চালো। অভিও আর কথা পারল না, কারণ সে নিজেও ক্লান্ত, শরীর ভেঙে আসছে বিগত রাতের ক্লান্তিতে। দেখতে দেখতে কাজের ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল 4 মাস। অভি বাপিকে নিরঞ্জনের ফোন নম্বরটা দিল। আলসেমি আর সময়ের অভাবে সেটার খতিয়ে দেখা সম্ভব হলো না। ওদিকে নতুন নতুন অভিযানের ফাঁকে অভিও ভুলে বসলো শান্তা আর নিরঞ্জনকে। সময়টা বর্ষাকাল। সেই ঘটনার পর আজকের দিনটা 5 মাসের প্রথম সপ্তাহে 3য় দিন, মানে মঙ্গলবার। শহরে একটা বড় কমিউনিটি সেন্টারে চলছে বিশাল আয়োজন। চারিদিকে রঙিন বেলুন আর ফুল দিয়ে সাজানো। গেটের সামনে দাঁড়িয়ে মিকি মাউস আর মোটু পাতলু পোশাক পরা ক্লাউন। গোটা সেন্টার জুড়ে বেশ কয়েকজন ফেরি ক্লাউন পরা রমণী আগত অতিথি তাদের সাথে আসা বাচ্চাদের অভ্যর্থনা জানিয়ে আমোদ প্রমোদ করছে। চারিদিকে মৃদু সুরে বাজছে রম্য সঙ্গীত।
অভিভাবী মৃদুল একযোগে তিন বন্ধু সেখানে প্রবেশ করল। সাথে সাথেই অমিত ছুটে এসে জড়িয়ে ধরল প্রাণপ্রিয় বন্ধুদের। খানিক দূরে সুমনা দাঁড়িয়েছিল। নিজের প্রাণপ্রিয় বন্ধুদের দেখে হাসি মুখে একটা ছোট্ট পরীকে কোলে নিয়ে হেঁটে এগিয়ে এলো কুটি কুটি পায়ে। অভি বলে জোরে ডাক দিতেই অভি অমিতের আলিঙ্গন থেকে মুক্ত হয়ে মুখ তুলে তাকালো সুমনার দিকে। দেখলো মেয়েটার চোখে মুখে অভিমান উপচে পড়ছে। এই তুই বের হ বলছি। এই অমিত, তুই এই হারামিটাকে ডেকেছিস বল? কেন ডেকেছিস তুই একে? যে মানুষ নিজের ইগো দেখিয়ে বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আসতে পারে না, তাদের মেয়ের মুখে ভাতে আসারও দরকার নেই। অভি সুমনার রাগ দেখে সাথে সাথেই কান ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, ক্ষমা করে দে মা, এই শেষবারের মতো ক্ষমা চাইছি। বিশ্বাস কর, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু তাই নাকি? তাহলে রিসেপশনে এলি না কেন? আর তারপরে এই 14 মাস কোথায় ছিলিস বল? অমিত বুঝতে পারল তার আজ কিছুতেই রেহাই নেই সুমনার বিধ্বংসী ক্রোধের আগুনে ভস্ম হওয়ার হাত থেকে। তোর কাছে ওই একটা ঘটনাই এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে তার জন্য তোর লাইফে আর কারো কোনো এন্ট্রি হতে দিবি না। আমি, অমিত, বাপি, মৃদুল, আমরা সবাই তোর কাছে মূল্যহীন। আমাদের আবেগ, অনুভূতি, তোর প্রতি ভালোবাসা সব কিছু তোর কাছে তুচ্ছ, তাই না? তাহলে চলে যা তুই। তোকে আর আমাদের জন্য দয়া দেখিয়ে আসতে হবে না বলে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল বেচারি। বাপি, অমিত, মৃদুল সবাই পরিস্থিতির বেগতিক দেখে তাড়াতাড়ি কিছু বলতে যাবে, অভি নিজেই এগিয়ে এসে সুমনাকে শক্ত করে আলিঙ্গনে বেঁধে ফেল। কপালে চুমু খেয়ে বলল, আমাকে ক্ষমা করে দে বন্ধু। আমি সত্যি বুঝিনি আমার চারপাশে এত এত ভালোবাসার মানুষ রয়েছে। আমি সত্যি খুব সরি। ওকে যা, ক্ষমা করে দিলাম। তবে মনে রাখিস, এই শেষবারের মতো কিন্তু নেক্সট টাইম এমন করলে আর কখনো তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, মনে রাখবো। বলার সাথে সাথে বাকি তিনজন চারপাশ থেকে ঘিরে ওদের জড়িয়ে ধরল। এই সুন্দর দৃষ্টিমুখর দৃশ্য উপস্থিত সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল। সবাই যখন অশ্রুসিক্ত হয়ে অনুভূতির আদান প্রদানে ব্যস্ত, ঠিক তখনই সুমনার কোলে থাকা ছোট্ট পইটা শব্দ করে কেঁদে উঠল। সাথে সাথে সকলে ধ্যান ভেঙে ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট পইটাকে সামলাতে। ও না না, আমার সোনা মা কাঁদে না বলেই অমিত মেয়েকে কোলে তুলে সুমনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই সুমনা, আমার মেয়েকে ঠিক কতক্ষণ আগে তুই খাইয়েছিস যে ওর খিদে পেয়ে গেল? এই তো কিছুক্ষণ আগেই খাওয়ালাম। অমিত ওর কথা শুনল না। গুড়গুড়িটা তখনও বাবার ঘাড়ে মুখ গুজে কেঁদে চলেছে। অমিত সুমনার হাত ধরে টানতে টানতে সামনের ফাঁকা ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, মিথ্যেবাদী, আমি জানি তুই সাজার চক্করে আমার মেয়েটাকে না খাইয়ে রেখেছিস। এবার তুই আমার সামনে আমার মেয়েকে দুধ খাওয়াবি। যতক্ষণ ওর পেট না ভরে আমি ততক্ষণ পাশে বসে থাকবো। তারপর দেখব ও কাঁদে কিভাবে। অমিত আর সুমনা চলে গেলে বাকি তিনজন মুখ টিপে হেসে ফেল। এরপর সারাদিন খুব মজা করে বাড়ি ফিরে এলো অভি। গায়ের পোশাকগুলো খুলে শাও নিয়ে ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে খবরটা চালো টিভিতে। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় ঘটনা সংবলিত সংবাদ। আজ সকালে পুরুলিয়ার তুফানগঞ্জের অন্তর্গত ত্যাঘরিয়া জঙ্গলে এক মহিলা পুলিশের নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে মেয়েটি পলাশপুর থানার কর্মরত ছিলেন। নাম শান্তা মুন্ডা। অতীতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে দোরগোড়ায় এসে দাঁড়ালো অভি। গভীর চিন্তন, হাতের তালুতে মেলে ধরা শান্তার অসংখ্য ছবি। একটা একটা করে ছবিগুলো তুলে ধরতে লাগলো সে দৃষ্টির গোচরে। কোনো ছবিতে শান্তা নিরঞ্জন হাসছে, কোনোটাতে চলছে নিঃশব্দ প্রেম বিনিময়। কিছু ছবি তাদের বিয়ের অনুষ্ঠানের। একটা ছবিতে দেখা যাচ্ছে শান্তা খাকি রঙের সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে পলাশপুর থানার সামনে। অভি ফাইলের পাতা উল্টালো, অমনি সাথে সাথে ভেসে উঠল কিছু রক্তাক্ত ছবি। কেউ বা কারা যেন নিষ্পাপ মেয়েটার শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে। সর্বদেহের ত্বক সিগারেটের ছ্যাঁকায় ঝলসানো, নগ্ন শরীরের বিশেষ কিছু জায়গায় মাংস তুলে নেওয়া, নরকঙ্কাল বেরিয়ে এসেছে চামড়ার আবরণ খসে, যৌনি পথে অজস্র ক্ষত। নারকীয় অত্যাচারে ভেঙেছে পেলভিস বোন। এ যেন নারকীয়তা, যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে নিঃসন্দেহে। অসম্ভব ক্রোধের তেজস্বী অগ্নিতে ঝলসে উঠল অভির
নেত্রকোণ। ফাইলটা মুঠোবন্দি করে সজোরে চেপে ধরল মারির দুপাটি দাঁত। অপরাধ বোধে পুনরায় নেমে আসছে তার মস্তক। ইস, কত আশা নিয়ে অসহায় মেয়েটা সেদিন তার সাথে যোগাযোগ করেছিল। বিশেষ কিছু তো চেয়েছিল না, শুধুমাত্র নিজের প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুর কারণটুকু জানতে চেয়েছিল হতভাগী। আক্ষেপের গ্লানিতে বুকখানা পুড়ে উঠল অভির। কি এমন হতো যদি একটুখানি সাহায্যের হাতটা সে বাড়িয়ে দিত? তখন আরও একটু সতর্কবাণী মেয়েটার মস্তিষ্কে প্রেরণ করত, তাহলে হয়তো আজ মেয়েটা বেঁচে থাকতো তার অসহায় বাবা মেয়ের শেষ আশ্রয় হয়ে। অভি নিজেকে কেমন যেন জড় বস্তুর মতো অন্তঃসার শূন্যে মনে হলো। আইপিএস ও বিজ্ঞান বোস, পুলিশ ডিপার্টমেন্টের একজন ক্ষমতাবান অফিসার, যার কাছে মাথা নোয়াতে বাধ্য অপরাজেয় সন্ত্রাসীরা। তার এত এত ক্ষমতার মূল্য কোথায়? যার ছত্রছায়ায় একটা নিষ্পাপ মেয়ে একটুখানি সাহায্যের আর্জি জানিয়েও শূন্য হাতে ফিরেছিল। অভিযোগ বন্ধ করে সেদিনে সেই বিষাক্ত স্মৃতিগুলো মনে করে হৃদয় ঝলসানো ধোয়ার আড়ালে অদৃশ্য যন্ত্রণাটুকু গিলে নিল। মনে মনে নিজেকে আবারও নিজেই প্রতিজ্ঞাবদ্ধ করল, ওই মহাশক্তিধর অসুরদের ক্ষমতার সামনে কিছুতেই মাথা নত করা যাবে না। শান্তার এই আত্মহুতি কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। দাদা ভাই, তুই যতই না করিস না কেন, আমি এখানেই থাকবো মানে থাকবো। অমিত ব্রো, আপি ব্রো, তোমরা কিছু বলো না প্লিজ। অভি, ও যখন থাকতে চাইছে ওকে থাকতে দে না। কেন শুধু শুধু বকাঝকা করছিস? তুই বুঝতে কেন পারছিস না? এখানে পরিস্থিতি আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে। ওকে এখানে রাখাটা রিস্কি হয়ে যাবে। অন্তরা অমিতের এক হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ব্রো, আমি ভাবতেই পারছি না আমার তিনটে অফিসার ভাই থাকতেও আমাকে রক্ষা করার লোক নেই। ছি, এই কথা শোনার আগে আমি ভ্যানিশ হয়ে গেলাম না কেন? অমিত এক পলক অন্তরার অসহায় মুখের দিকে তাকালো। বেচারি মুখ লটকে করুণ চোখে তাকিয়ে আছে দেখে। হয়েছে, আর ড্রামা করতে হবে না। পরিস্থিতি ততটাও বিগড়ে যায়নি যে ওকে দেখে রাখতে পারবো না আমরা। তাছাড়া ও এখানে থাকলে সুবিধাই হবে বরঞ্চ। কিভাবে জানতে চাইল অভি। অমিত বেশ বিজ্ঞের মতো চাহনি ছুঁড়ে পড়ল। তোর কি মনে হয় ওই সমাদদার বাড়ির মহিলাগুলো তোকে এমনি ছেড়ে দেবে? আগে তো তোর ব্যাপারে জানতো না, তাই ছুতোয় না তাই আশেপাশে ঘুরঘুর করতো। আর এখন তুই কে, তোর পরিচয় কি তা সে জানে। তার উপর আবার যেহেতু অসুস্থ হয়েছিস, সেই সুযোগ কাজে লাগিয়ে দেখতে আসার নাম করে দিনরাত নিজেরা আসবে, আর নয়তো নিজের ঢিঙ্গি মেয়েগুলোকে পাঠাবে, দেখে নিস। হ্যাঁ দাদা ভাই, অমিত ব্রো ইজ রাইট। জানিস, কাল রাত থেকে ওই বাড়ির সবাই কি যে হুলস্থুল কাণ্ড শুরু করেছে। বিশেষ করে পূর্ণিমা আন্টি সকাল সকাল মাংস, রুটি, মিষ্টি, তাও আবার নলেন গুড়ের। ছি, এসব কে খায়? ইয়াক! আমি তো কোনো রকম নাক টিপে একটা রুটি মুখে তুলেছি। বাবা, তার মানে অলরেডি বেয়াদা শুরু হয়ে গেছে দেখছি। সেজন্যই তো বলছি অন্তু, থাক এখানে। ও থাকলে আমাদের এম্বারাসিংটা কিছুটা হলেও কমবে, আর ও ওদের ওই বেহায়া মেয়েগুলোকে নিজের মতো করে টাইটও দিতে পারবে। কিরে, পারবি না? বলে অন্তরার দিকে তাকাতেই অন্তরা বলল, কৈশাক, ভাইদের সুরক্ষা দিতে কমান্ডার অন্তরা বোস ইজ অলওয়েজ রেডি। বলে কোমরে দুহাত বেঁধে দাঁড়ালো। সাথে কমান্ডার সূর্য মৈত্র আছে, কিন্তু ডোন্ট ফরগেট মি অন্তরা দিদি। বলেই সে কোমরে হাত বেঁধে দাঁড়ালো একদম অন্তরার পাশে। অভিবাদন দুটোর কাণ্ড দেখে মিলান হাসল। শাব্বাস মেরি শেরো, বলে অন্তরার সাথে হাই ফাইভ দিয়ে হেসে উঠল বাপি। সো ব্যাটালিয়ান, আজ এই মুহূর্ত থেকে তোদের ডিউটি অন। যা, কাজে লেগে পড়। বলেই অমিত সোফা থেকে উঠে পড়ল। অবি, নিচে চল, আঙ্কেল আন্টি দাঁড়িয়ে আছে, ওদের সি অফ করে দিয়ে আসি। দাদা ভাই, আমি কিন্তু একটু পরেই বৃষ্টিদের বাড়িতে যাব। অমিত ব্রো আমাকে কাল ওর ব্যাপারে সব কিছু বলেছে। অভি অন্তরার কথা শুনে ভ্রুকুটি করে তাকালো অমিতের দিকে। অমিতকে পাত্তা না দিয়ে একটা রোমান্টিক হিন্দি গানের সুরে গেয়ে উঠল, বাহারা বাহারা হুয়া দিল পেহলি বার রে। জাস্ট রিডিকুলাস। সব কটা পাগল আমার কপালেই জুটেছে। বলে অভি হন হন করে বেরিয়ে গেল। বাপিও ছুটল ওর পিছু পিছু। অমিত এক হাতে অন্তরার গাছ জড়িয়ে বলল। সূর্য অমিতের পেছন পেছন যেতে যেতে রাগি কলেই বলল, I told you, no, don't call me half pant.
ও সরি, আই ফরগট ইয়োর নেম মিস্টার হাফ প্যান্ট মিত্র। সূর্য কাঁদো কাঁদো গলায় চিৎকার দিয়ে উঠল। মা, সকালের স্নিগ্ধতা সরে গিয়েছে বেশ অনেকক্ষণ। মাথার উপর এখন ভাস্কর্যের রাজত্ব। সে তার তেজ বিলিয়ে চলেছে আপন মনে। চরচরে সৌর কিরণে লাল পলাশের বন ঝলমল করছে, মনে হচ্ছে যেন আগুন লেগেছে বনে। বসন্তের মৃদুমন্দ সমীরণের উষ্ণ শীতল পরশ যখন তাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কি আনন্দে তার আপন তালে দুলে দুলে ঝরে পড়ছে লাল মাটির বুকের উপরে। আর তখনই বহু দূর থেকে ভেসে আসতে থাকে আদিবাসী সাঁওতালদের ঝুমুর গানের সুর। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, কাটে রে বোতরে পিরিতের ফুল ফোটে। দুপুরে রান্নার আয়োজন করতে শশী আনাজপাতি সব কিছু কেটে কেটে ধুয়ে নিয়ে একেবারে চান সেরে বসেছে রান্নাঘরে। বাড়ির উঠোনে টিনের চালা করা, এখানে খড়ি লাকড়ি দিয়ে দিনের রান্নাটা সেরে নেয় সে। বড় ঘরের ভেতরে অবশ্য গ্যাসের ব্যবস্থা আছে, কিন্তু তাতেও কখনো সখনো হাত দেয়। আসলে গরিবের সংসার তো, এত দামি জিনিস ব্যবহার করতে তার গায়ে বাঁধে। আজ তার রান্নার আয়োজনে পদগুলি হলো কচুর শাক, ডাল আর বেগুন ভর্তা। ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি করছিল সে মন দিয়ে। ওদিকে বাড়ির পেছনে টিন দিয়ে বানানো চানঘরে স্নান করতে করতে শ্রাবণী গলা বাড়িয়ে বলল, মাছ ডালের সাথে একটু পেঁয়াজ বড়া করো না, আমার খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা বলে শশী আরও দুটো বাড়তি পেঁয়াজ কুচি করতে নিলে। আন্টি কেমন আছো বলেই অন্তরা রান্নাঘরের ভেতরে এসে ঢুকলো। শশী চমকে উঠে মুখ তুলে তাকাতেই অন্তরাকে দেখে একগাল হেসে ফেল। ওমা, তুমি আমাদের পুলিশ বাবুর বোন অন্তরা না? ওই যে ফাল্গুনিদের বাড়িতে এসেছিলে। ঠিক ধরেছ। কখন এসেছো তুমি? কাল বিকালে। ওই দাদাভাই অসুস্থ ছিল তো তাই। শশীর মুখখানা লটকে করুণ চোখে তাকালো, বলল, হ্যাঁ জানি, কাল আমার বৃষ্টিও তো গেছিল। এখন কেমন আছেন স্যার? অন্তরে এদিক ওদিক তাকে শ্রাবণীকে খুঁজতে খুঁজতে বলল, ভালো। আচ্ছা আন্টি, বৃষ্টি কই? হঠাৎ খানিক দূরে জল ঢালার শব্দ পাওয়া গেল। ওই তো চান করছে, তুমি বসো, এক্ষুনি বেরোবে। ঠিক আছে আন্টি, ও আসুক, আমি না হয় ততক্ষণ ওর ঘরে গিয়ে বসছি। আচ্ছা। অন্তরা কাঠের দরজা ঠেলে শ্রাবণীর রুমে ঢুকে চারিদিকে চোখ মেলে দেখতে লাগলো। ঘরটা ছোট, চারপাশে টিনের দেওয়াল, একটা ছোট্ট জানালা, তাতে লম্বা কালো পর্দা ঝুলছে। ঘরের একপাশে একটা খাট, একটা ড্রেসিং টেবিল আর একটা আলনা। খাটের সাথে লাগোয়া একটা ছোট্ট টেবিল, তাতে বই সাজিয়ে রাখা। অতি সাধারণ অথচ কি স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে ঘরটাতে। অন্তরা সব কিছু মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে হঠাৎ ওর মাথায় শয়তানি বুদ্ধি চাপল। তারপর মনে মনে হেসে চুপ করে লুকিয়ে পড়ল জানালার পর্দার আড়ালে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণী মাথায় গামছা পেঁচিয়ে ঘরে ঢুকল। তারপর তড়িঘড়ি দরজায় খিল লাগিয়ে ছোট্ট এক পলক জানালার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তারপর অতি সপ্তপণে ড্রেসিং টেবিলে কাজ সরিয়ে সিঁদুরের কৌটা বার করে সেখান থেকে এক চুটকি সিঁদুর মধ্যমায় লাগিয়ে মস্তকের উপরিভাগের চুল সরিয়ে সেখানে আলতো করে ছুঁয়ে দিয়ে দুহাতে জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো। তারপর গামছা খুলে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে চিরুনি একদম বাম পাশ ঘেঁষে সিঁথি বানিয়ে ঢেকে ফেলল সিঁদুর দেওয়া জায়গাটাকে। আর ওদিকে অন্তরা পর্দার আড়ালে লুকিয়ে সব কিছু সচক্ষে দেখল, বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে। বৃষ্টি! অল্প পরিচিত মেয়েলি কণ্ঠের ডাক শুনে গামছা পেঁচে মুড়িয়ে তাল পাকানো চুলগুলোকে উন্মুক্ত করতে করতে পেছন ঘুরে তাকাতেই আচমকা চমকে স্থবির হয়ে দাঁড়ালো শ্রাবণী। এই মাত্র তুই কি করলি? আড়াল হতে নিজের অস্তিত্ব জাহির করে পর্দার বাইরে বেরিয়ে সেই প্রশ্নখানা ছুড়ে দিল শ্রাবণীর উদ্দেশ্যে। এদিকে শ্রাবণী অপ্রত্যাশিতভাবে অন্তরাকে নিজের ঘরে দেখে যতটা আশ্চর্যজনিত হলো তার চেয়ে বেশি ভয়ে কুপকাত হলো। ঘটনার আশঙ্কিকতায় থপ করে হাত থেকে ভেজা গামছাখানা খসে পড়ল মেঝেতে। অন্তরা, তুই তুই কখন এলি? অন্তরা বিস্ফোরিত চোখে চেয়ে থেকেই গুটি গুটি পায়ে এগিয়ে এলো শ্রাবণীর কাছে। মাথার মাঝ বরাবর আঙ্গুল তুলে দেখিয়ে বলল, এই তুই এখানে এইমাত্র সিঁদুর পরেছিস, আমি নিজের চোখে দেখেছি। এই বৃষ্টি,
তুই কি বিবাহিত? শ্রাবণী শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি আমতা আমতা করতে শুরু করলো। বিবাহিত? পাগল হয়ে গেছিস তুই? কি উল্টো পাল্টা বলছিস আমাকে? আমি কেন? একদম মিথ্যে কথা বলবি না, আমি নিজের চোখে দেখেছি সব। ওই তো টেবিলের ওপর এখনো সিঁদুরের কৌটা রাখা। সত্যি কথা স্বীকার কর, নয়তো এক্ষুনি তোর মাকে গিয়ে ডেকে নিয়ে আনবো কিন্তু। বিশ্বাস কর আমি। আন্টি, এতেই কাজ হলো। অন্তরা ঠান্ডা হুমকিতে সত্যি সত্যি শ্রাবণী ভয়ে চুপসে গেল। সাথে সাথে হাত বাড়িয়ে অন্তরার মুখ চাপা দিয়ে বলল, চুপ চুপ, আমি সব বলছি। বলে ওকে টেনে নিয়ে এসে বসালো বিছানায়। তারপর একবার দরজা খুলে মুখ বাড়িয়ে মাকে এক পলক দেখে নিয়ে আবারও দরজায় খিল লাগিয়ে দিল। তারপর বলতে শুরু করলো 4 বছর আগের ঘটে যাওয়া ঘটনার একের পর এক বিস্তারিত বিবরণ। প্রথমে দিদির বিয়ে উপলক্ষে মাসির বাড়ি যাওয়া থেকে শুরু করে সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের ঘটনার সব কিছু। অন্তরা বিস্ময়ে বিমল দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, ও তাহলে এই ব্যাপার। এবার বুঝতে পারলাম কেন তুই সেদিন বিয়ে করবি না বলেই সুইসাইড অ্যাটেম্প করেছিলি। আচ্ছা বৃষ্টি, বিগত 4 বছরে সেই লোকটার সাথে আর কখনো তোর দেখা হয়নি? মানে তুই কখনো তার খোঁজ নিসনি, বা সে কখনো তোর খোঁজে আসেনি? তুই কি পাগল হয়ে গেছিস? সে কেন আমার খোঁজ নিতে আসবে? আমি কে হই তার? আর তাছাড়া সেদিন সে যাওয়ার আগে আমাকে ভালো করেই বুঝিয়ে দিয়ে গেছিল এই ঘটনাটা যেন আমি চিরতরে ভুলে যাই, কারণ এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মাত্র, যা ওই সময় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে করতে হয়েছিল। তাহলে তুই কেন এতগুলো বছর সেই ঘটনাটা মনে রেখে তার নামে সিঁদুর পড়ছিস? তার জন্য শুভকামনা করতে। মানে সে তোকে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করলো, তারপর তোকে যাওয়ার আগে বলে গেল এটা একটা দুর্ঘটনা, আর তুই সে মানুষটার মঙ্গল কামনা করতে একজন আদর্শ স্ত্রীর মতো রেগুলার সিঁদুর পড়ছিস। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ সো ফানি? শ্রাবণী অন্তরের কথায় তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। অতঃপর হেসে বলল, ফানি বলছিস? সেদিন রাতে সেই মানুষটা যদি আমার জীবনে দেবদূত হয়ে না আসতো, তাহলে সত্যি সত্যি জীবনটা আমার ফানি হয়ে যেত রে। সেদিন রাতে যে পরিস্থিতি হয়ে গেছিল, তাতে ওই মানুষটা না থাকলে আমার মরণ নিশ্চিত ছিল। এবার তুই বল, এমন দেবতা স্বরূপ মানুষটার জন্য কি আমি এতটুকুও করতে পারি না? নাই বা পেলাম তার স্ত্রীর হওয়ার সামাজিক স্বীকৃতি, নাই বা পেলাম তার সঙ্গ, তবু আমাদের বিয়েটা তো মিথ্যে নয়। আমাদের তো সত্যি সত্যি বিয়েটা হয়েছিল। তাই একজন স্ত্রী হিসেবে স্বামীর মঙ্গল কামনার্থে এটা করা নিশ্চয়ই অন্যায় নয়। কথাগুলো শুনে অন্তরা শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, এমন ভাবেও কি কাউকে স্বামী মেনে তার মঙ্গল কামনা করা যায়? হয়তো যায়। অন্তরা শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত একজন আধুনিকা। সে ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছে, সেখানে দেখে এসেছে প্রেম, ভালোবাসা আর বিয়ের মতো সম্পর্কগুলো কিভাবে সামান্য কারণে ভেঙে যায়। ব্রেকআপ কথাটার সাথে সে এতটাই পরিচিত যে শ্রাবণীর এই দার্শনিক প্রেম তার কাছে নিছকই ছেলে মানুষই বই আর কিছুই মনে হলো না। অন্তরে নিজের মনে হাসল। এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আসলেই বোকা, ভীষণ সরল মনের। কবে কোন দিন কি একটা দুর্ঘটনা ঘটেছিল, তাকে আঁকড়ে ধরে পাগলের মতো দিন কাটাচ্ছে মেয়েটা। আদতেও জানে না তার এই অব্যক্ত ভালোবাসার পরিণতি হবে অপাত্রে দান করার মতো। আচ্ছা, তার মানে তুই তাকে সত্যি স্বামী বলে মানিস? শ্রাবণী মেঝের দিকে তাকে মৃদু মাথা দুলিয়ে সম্মতি জানালো। ভালোই বাসিস হয়তো, তাই না? শ্রাবণী এবারও অপকটে মাথা নেড়ে স্বীকার করলো। আচ্ছা, সে যদি বিবাহিত হয় তখন কি করবি? সে বিবাহিত নয়? তুই কিভাবে জানলি? অন্তরা অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। শ্রাবণী অন্তরার এই প্রশ্নে সহসা জবাব দিতে পারল না। তবে অজান্তে করা ভুলের জন্য মনে মনে জিভ কেটে চোখ বন্ধ করে ফেলল। ওদিকে অন্তরা নাছর বান্দা শোনার জন্য অস্থির হয়ে শ্রাবণী 2 বাহু ধরে নাড়া দিয়ে বলল, কি রে বল, তুই কিভাবে জানলি? তার মানে তুই তাকে চিনিস? কে সে? বাড়ি কোথায়? এখানেই মানে পুরুলিয়ায় থাকে? তার সাথে কথা হয়েছে তোর? কি হলো বল? শ্রাবণী অন্তরার এমন উত্তেজনা দেখে আসলে কি উত্তর দেবে বুঝতে পারল না।
তবে এটাও নিশ্চিত সে কিছুতেই অভির কথা বলতে পারবে না। তার কারণ অনেক। প্রথমত, যে ঘটনাকে কেন্দ্র করে মানুষটার প্রতি তার নিজেকে সমর্পণ, সেটা একটা তুচ্ছ দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত, এই যে অনাবিল অব্যক্ত ভালোবাসার উচ্ছ্বাস, তাতে কেবলমাত্র তার হৃদয় ঘটিত সেই মানুষটার তো নয়। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভি আর তার মধ্যকার ব্যবধান, অর্থনৈতিক বৈষম্য আর সামাজিক অবস্থানগত অসমতা। কোথায় এসপি অভিজ্ঞান বোস, আর কোথায় সে একজন সাধারণ দিনমজুরের মেয়ে। কোনো তুলনায় চলে না। আক্ষরিক অর্থে বলতে গেলে একজন যদি আকাশের চাঁদ হয়, তবে আরেকজন হলো সাধারণ বামুন। তাই বামুন হয়ে চাঁদের সান্নিধ্য লাভের আশা করা যে বড়ই ব্যঙ্গাত্মক। কি হলো বল? ভাবনার অতল গহীনে ডুবন্ত মেয়েটার হুঁশ ফিল অন্তরার ঝাঁকুনি খেয়ে। শ্রাবণী অন্তরার দিকে তাকিয়ে অপারগতার দীর্ঘশ্বাসটা আড়ালে ছাড়ল, অতঃপর বলল, শান্ত হ বলছি। এটা ঠিক, আমি তার সম্বন্ধে তেমন কিছুই জানি না, তবে আমার মন বলছে সে অবিবাহিত। তাছাড়া সে বিবাহিত হোক আর না হোক তাতে আমার কিছুই যায় আসে না। যাই আসে না মানে? তাকে তুই স্বামী মেনে বসে আছিস, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসিস, বলেই হলো যে ম্যারিড নাকি আনম্যারিড তাতে তোর কিচ্ছু যায় আসে না। শ্রাবণী এবারও জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইল। অন্তরা শ্রাবণীর চুপসে যাওয়া মুখটা দেখে তুচ্ছ হাসল। বৃষ্টি, তুই কি জানিস তুই আসলেই একটা পাগল। ওই ঘটনাটা আসলেই একটা দুর্ঘটনা ছিল রে। সে যেহেতু ভুলে গেছে তোকে, আমার মনে হয় তোরও তাকে ভুলে যাওয়াই উচিত। এই তো তোরই মঙ্গল। আর তাছাড়া কতদিনই বা তুই নিজেকে সামলিয়ে রাখবি? তোর বাবা মা নিশ্চয়ই তোকে সারা জীবন বুড়ো বানিয়ে রেখে দেবে না, আর না তোর এই পাগলামো দিয়ে সায় দেবে। তাই বুদ্ধিমানের কাজ হবে এসব ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়া। শ্রাবণী সব কিছু মন দিয়ে শুনল, কিন্তু জবাবে কিছুই বলল না, কারণ এসব বিষয় তারও জানা। সে অজ্ঞান নয়, বাস্তব পরিস্থিতি বোঝার যথেষ্ট ক্ষমতা আছে তার। কিন্তু ওই যে অবাধ্য মন, সে তো মানে না, হাজার বোঝালেও কিছুতেই বোঝে না। উন্মাদের মতো হয়ে বেহার মতো ছুটে চলে যায় ওই মানুষটার তরে। ঠক ঠক দরজায় করাঘাত শব্দ হতে সাবধান হলো দুজনে। সাথে সাথে নিজেদের আলোচনা সমাপ্তি টেনে সতর্ক হয়ে গেল। বৃষ্টি রে, গল্প শেষ করে এবার দয়া করে বাইরে আয়, রান্না হয়ে গেছে সেই কখন। আসছি মা বলে তাড়াতাড়ি দরজা খুলে দুজনে বেরিয়ে আসতে শশী একটা শুকনো গামছা শ্রাবণীর হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি খাবার বাড়ছি, তোর বাবাকে এই গামছাটা একটু দিয়ে আয় তো মা। বলে অন্তরার দিকে তাকিয়ে বলল, এসো মনা, আজ না হয় এই গরিব কাকু কাকিমার বাড়িতেই দুটো ডাল ভাত খেয়ে যাও। দুটো কেন আন্টি, আমি তো পেট ভরেই খাবো। চলো চলো। আধের ভরা থমথমে নিস্তব্ধতা, আকাশের বুকে আজ চাঁদটা বিলীন, অমানিসার আধারে ছেয়ে গেছে নক্ষত্র লোক। দিবাকর বিদায় নিয়েছে বেশ অনেকক্ষণ। ক্লান্তিতে ভেঙে আসা নিজেকে ডেকেছে ঘন তিমিরের চাদরে। বাপি আর অমিত বাড়িতে নেই। দুজনে একসাথে অন্তরাকে নিয়ে বেরিয়েছে তুফানগঞ্জের উদ্দেশ্যে। অভি হাতের মুঠোয় কফির কাপখানা চেপে ধরে পূর্ব দিকের বেলকনিতে দাঁড়িয়েছিল। আনমনে তাতে একটু একটু করে চুমুক দিচ্ছিল আর ভাবছিল বিগত 2 দিনে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলো সম্পর্কে। অন্তত নিয়োগী, সাধন নায়ক আর গোবর্ধন মাহাতো, এই 3 জন হলো রহস্যের মূল চক্র। এই 3টেকে যদি তারক মহাপাত্রের পেছন থেকে ছেটে ফেলা যায়, তাহলে নির্দ্বিধায় সম্রাট মহাপাত্রকে বাগে আনা যাবে। অভি ভাবতে লাগলো কি করা যায় যাতে এদের গলা চেপে ধরার পর পালিয়ে যেতে না পারে। তখনই হঠাৎ করে ওর মনে পড়ল বেশ কয়েক মাস আগের কথা। এখানকার এক লোকাল রিপোর্টার একটা প্রতিবেদন বার করেছিলেন কোল মাফিয়া চক্রের ব্যাপারে, যেখানে কোনোভাবে নাম জড়িয়েছিল এই অনন্ত নিয়োগীর। ঘটনাটা মনে পড়তে অভির ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির ঝলক ফুটে উঠল আধারের মাঝে। তার মানে খুঁজলে বাকি 2 জনের নাম পাওয়াটাও অসম্ভব কিছু নয়। অভি যখন নিজের ভাবনায় একাত্মা হয়ে ডুবেছিল, ঠিক তখনই চোখ গেল মিত্তির বাড়ির গেটের দিকে। দেখলো এই বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে শ্রাবণী। লম্বা চুলে গাঁথা বিনুনিটা নেমে এসেছে কোমর ছাড়িয়ে নিতম্বের কাছে। অমনি সহসাই
চোখে ভাসল গতকালকের দৃশ্য। মনে পড়ল মেয়েটার অশ্রু ভেজা ডাগর ডাগর আঁখি জোড়া, আর ওই আঁখিতে ভেসে ওঠা একরাশ অনুরক্তি। আচ্ছা, কিসের প্রতি এত অনুরক্তি মেয়েটার? তার প্রতি কি? অভি নিজেকে প্রশ্ন করল। তার পাথর বনে যাওয়া মনটা তাকে জবাব দিল না। অভি আবারও দৃষ্টি ফেল গেটের দিকে, দেখল মেয়েটা নিজের মতো করে এই আধারে ঢাকা নীরব সড়কে একাকী পা বাড়িয়েছে। অভির আবারও মনে পড়ল প্রণয়ের হুমকির কথা, প্রণয়ের দুর্ভিসন্ধি মূলক বিভৎস নোংরা কথাগুলো মনে পড়তেই আবারও দারুণ ক্রোধে হাতের মুঠো শক্ত হয়ে এলো অভির। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি হতে বক্ষস্থল পর্যন্ত রক্ত প্রবাহ ছুটতে শুরু করলো এক অজানা অস্থিরতায়। অভির এই মুহূর্তে কেন জানি মনে হলো শ্রাবণী নামের ওই নিষ্পাপ কোমল ফুলটাকে তাকে নিরাপত্তা দিতে হবে, সে যেভাবেই হোক না কেন। অভি আর দেরি না করে ক্ষণকালের মধ্যেই কফির মগখানা বসার ঘরে টেবিলে রেখে হুডি পরে বেরিয়ে এলো বাইরে। তারপর দূর থেকে চুপচাপ হেঁটে চলল তাকে অনুসরণ করে। সকালের রবির অরুণ তেজ পূর্ব আকাশে ফুটে উঠতেই অভ্যাসবশত ঘুম ভাঙল সজলের। গত দুদিন সে বাড়িতে ছিল না। গতকাল সন্ধ্যার পর সে বাড়িতে ফিরেছে, এসে ছুটে এসেছিল অভির সাথে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বাড়িতে ছিল না। তাই আজ একেবারে সকাল সকাল সাইক্লিংয়ের জন্য রেডি হয়ে এসেই কলিং বেল বাজালো। দুবার কলিং বেলটা বাজতেই হাই তুলতে তুলতে কোনো মতে দরজাটা খুলে আধো ঘুমে আচ্ছন্ন দৃষ্টিতে সামনে তাকালো অন্তরা। জড়ানো গলায় বলল, কাকে চাই? সজল হঠাৎ চোখের সামনে ঢেলা গেঞ্জি আর 3/4 পরে এলোমেলো অন্তরাকে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না। এদিকে অন্তরা অস্পষ্ট চোখে দরজায় দণ্ডায়মান এক সুদর্শন যুবককে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বয়ংবিদ ফিরে তাকালো। অতঃপর সজলের দিকে ভালো করে তাকিয়ে আপদমস্তক ভালো করে দেখে বলল, এক্সকিউজ মি, কাকে চাই? হঠাৎ করে অন্তরার তীক্ষ্ণ কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই সজলের স্তব্ধ মস্তিষ্ক সহসাই সচল হলো। চোখের সামনে দানা এক অনিন্দ শ্যামা সুন্দরীকে দেখে নিজে হারিয়ে যাওয়া মনটাকে পুনরায় আয়ত্ত এনে বলল, আসলে আমি অফিসারের সাথে। এক মিনিট, এই এই আপনি আগের দিনে সেই পাজি লোকটা না, যে আমাকে পেছন থেকে সাইকেল দিয়ে ধাক্কা মেরেছিলেন? বলে অন্তরা চোখ ছোট ছোট করে ভুরু কুচকে তাকালো। সজল অন্তরার কথা শুনে চোরা নজরে এদিক ওদিক তাকিয়ে মনে মনে বলল, এই রে, এখনই মনটা পড়তে হলো। কি হলো জবাব দিন। এই অন্তু, কার সাথে বকবক করছিস? বলে সেখানে সে দাঁড়ালো অভি। অন্তরার পেছনে ঘুরে তাকে অভিযোগ তুলে পড়ল, দাদা ভাই, আমি তোকে যে পাজি ছেলেটার কথা তোকে বলেছিলাম না, এই যে সে, যার জন্যে আমি গোবরের পাখির মধ্যে পড়ে গিয়েছিলাম আর আমার ফোনটাও হারিয়ে গিয়েছিল। তো শুধু কি আপনি পড়ে গেছিলেন নাকি? আমিও তো গেছিলাম। কই, আমি তো আপনার মতো কাউকে পাজি বলছি না। আর তাছাড়া সেদিন যা হয়েছিল সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, বুঝেছেন? আপনাকে তো বলে দাঁত চিবিয়ে সজলের দিকে তাকাতেই অভির বিরক্তি ভরা গলার ভারী আওয়াজ শোনা গেল, রিল্যাক্স, ডোন্ট বিহেভ লাইক এ চাইল্ড, ইউ আর গ্রোয়িং আপ নাও। তাছাড়া আমি সবটা জানি, এখানে কারোরই দোষ নেই। তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। সজল, তুমি ভেতরে এসো। সজল অন্তরার দিকে তাকিয়ে অভির পেছন পেছন ভেতরে এলো। আর অন্তরা সজলের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে আচ্ছা করে মুখ ভেঙচি কাটল। সজল সেটা দেখে আনমনে হাসল। তারপর বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। যাওয়ার সময় ও দুজনে চোখাচোখি হলো। অন্তরা সজলকে আবারও দেখা মাত্রই একই রকমভাবে মুখ ভেঙ্গাল। সেটা দেখে সজলের হাসি আরও চওড়া হলো। মনে মনে বলল, পাগলি একটা। বেলা গড়াতেই অভি থানায় ঢুকলো। আসার পথে গোপন সূত্রে খবর এলো কিছু। অভি মনে মনে দারুণ একটা শখ কষে নিল। সেই মোতাবেক থানায় ঢুকে ওসি সাহেবের উদ্দেশ্যে বলল, আপনি একটু তাড়াতাড়ি আমার রুমে আসুন, একটা দরকারি বিষয়ে জানানো আছে। ওসি সাহেব তাড়াহুড়ো করে ঢুকলো অভির অফিস রুমে। তাকে ঢুকতে দেখে অভি বলল, খবর পেয়েছি জঙ্গলে বেশ কয়েকজন আহত মানুষকে বাইরে থেকে ডাক্তার আনিয়ে ট্রিটমেন্ট করানো হচ্ছে। তাই আজ আপনি টিম নিয়ে রেডি থাকবেন। আজ রাতেই আমরা সেখানে অপারেশন চালাবো। যদি একটা কালপ্রিটকেও ধরতে পারি তাহলে এই আসল মাথাটাকে কবজা করা যাবে। এবার যান,
গিয়ে তৈয়ারি করুন। ওসি সাহেব স্যালুট ঠুকে বেরিয়ে যেতেই অভির ঘরে ঢুকলো অমিত। তাহলে টোপখানা ফেলেই দিলি তাই তো? বলেই মুচকি হাসতে লাগলো। অভিও অমিতের দিকে তাকিয়ে রহস্যের হাসি হেসে বলল, এক্সপার্ট টিম রেডি তো? একদম এক্সপার্ট টিম অ্যান্ড র্যাট ক্যাচার সব কিছু রেডি। এবার গর্ত থেকে শুধু ইঁদুরগুলোর বের হবার পালা। পাথরে বন্ধুর পাহাড়ি ঢালের উপর ঘন সবুজের সমারোহ। গোটা এলাকা জুড়ে উবড় খাবড় পাথরে ঢেলা শক্ত গুড়িওয়ালা গাছের গা ঘেঁষে অসংখ্য সরু ও মাঝারি আকৃতির গাছগুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি করে মিলেমিশে একাকার হয়ে ঢেকে রেখেছে গোটা জঙ্গল। মাটির সাথে মিশে অসংখ্য কাটা গাছের ঝোপ আর বনলতা। এমন ঘোর অরণ্যের মাঝে ছোট ছোট অনেকগুলো দোচালা টিনের ঘর, বাইরে দিয়ে দরজা বন্ধ, অথচ ভেতর থেকে ঠুনঠান ধাতব শব্দ ভেসে আসছে। হাতের মুঠোই চেপে ধরা মোবাইল ফোনে কাকে যেন কল করার ব্যর্থ চেষ্টা করতে করতে অস্থির হয়ে সারা গরময়ে হাঁটছে অনন্ত নিয়োগী। এই ভর দুপুরে তার চোখ মুখে ছেয়ে গেছে অমাবস্যার অমানিসা। বিগত ঘণ্টাখানেক আগে স্নান সেরে বেরোলো কোমরে পেঁচানো আধো ভেজা টাওয়ালখানা এখনো পর্যন্ত পরিবর্তন করার সুযোগ হয়ে ওঠেনি। তন্মধ্যে কানের কাছে যন্ত্রমানবীর সুমিষ্ট কণ্ঠস্বরখানা ভেসে এলো। আপনি যে নাম্বারটিতে ডায়াল করেছেন সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে আছে। বিগত 1 ঘন্টা ধরে পরিচিত নম্বরগুলোর এমন অবস্থান দেখে আর স্থির থাকতে পারল না অনন্ত নিয়োগী। হাতের ফোনখানা নরম বিছানার উপর ছেড়ে ফেলে দিয়ে চরম বিরক্তির সুর টেনে বলে উঠল, শালা হারামিগুলা, যখন দরকার হয় তখন একটা শুয়োরের বাচ্চাকেও খুঁজে পাওয়া যায় না। ওইদিকে এসিপি পথে বাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে। বলে তাড়াহুড়ো করে আলমারি খুলে জামা কাপড় বের করে ফটফট তৈরি হয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যের দিকে। বড় লোহার গেট খুলে সফেদ রাঙ্গা 4 চাকার গাড়িখানা দ্রুত গতিতে বেরিয়ে যেতেই কিছুটা দূরে দাঁড়ানো ফলওয়ালার তার ঠেলা গাড়িখানা ঠেলে সামনে নিতে যেতে যেতে কাউকে কল করে বলল, স্যার, ইঁদুর গর্ত থেকে বেরিয়ে গেছে। অমিত খবরটা পাওয়া মাত্রই অভির দিকে তাকে থামস আপ দেখিয়ে মৃদু ইশারা করতে অভি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। অদ্ভুত ভঙ্গিতে 2 হাত ভেঙে পিঠ বাঁকিয়ে সুন্দর করে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, অনেকদিন হলো হাতের ব্যায়াম করা হয় না, চল আজ একটু নেট প্র্যাকটিস করে আসি।